بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد. رب زدني علما. رب رب زدني زدني علما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب زدني علما. رب رب زدني علما. زدني علما. رب اشرح لي صدري رب اشرح رب لي اشرح لي صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة من عقدة من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. وبك نستعين يا مستعان. بك وبك نستعين يا نستعين يا مستعان. مستعان। আলহামদুলিল্লাহ, নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষাদান এ পর্যায়ে নুরানি মুআল্লিম ট্রেনিং কওমি ক্লাব কর্তৃক আয়োজিত মুআল্লিম ট্রেনিং এর এ পর্যন্ত 8টি ব্যাচ সমাপ্ত হয়েছে। নবম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে কিছুদিন আগে। আজকের থেকে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। নুরানি মুআল্লিম الحمد ট্রেনিং لله. নবম ব্যাচ, এটা হচ্ছে কওমি ক্লাব কর্তৃক আয়োজিত। তো এই জন্য আপনারা সহজেই কওমি ক্লাবের আয়োজনের কারণে আপনারা সহজেই অতি মানে সহজভাবে আমরা অনলাইনের মাধ্যমে বেসটি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো আমরা সেই ওরিয়েন্টেশন ক্লাসে যা কিছু দেখেছিলাম আশা করি আপনাদের স্মরণ আছে। এখন সেই ভিত্তিতে আচ্ছা, আজকের যে ক্লাস, আমরা সেই আজকের ক্লাসের মধ্যে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা কিভাবে দিতে হয় নুরানি মুআল্লিম ট্রেনিং এর মাধ্যমে, এগুলো প্রসেসগুলো আমরা ইনশাআল্লাহ আয়ত্ত করব। আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে নুরানি ট্রেনিং এর পরিচিতির জন্য নুরানি ট্রেনিং এর নামকরণের কারণ, তারপরে নুরানি ট্রেনিং এর মধ্যে কি কি বিষয় আলোচনা হয়, নুরানি ট্রেনিং এর উদ্দেশ্য প্রয়োজনীয়তা, এগুলো আমরা সব জেনেছি। আমরা আরো জেনেছি যে নুরানি ট্রেনিং এর এখানে মোট 3 ধরনের ট্রেনিং রয়েছে: নুরানি শিশু ট্রেনিং, নুরানি মুআল্লিম ট্রেনিং, আর নুরানি শিশু ট্রেনিং, নুরানি বয়স্ক বা কারিনা ট্রেনিং, আর হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং। তো শিশুদের কি কিভাবে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হবে, যারা যে শিশুরা একেবারেই কোরআন শরীফ পড়তে পারে না, আলিফ বা তাসাও চেনে না, একবারে নতুন, এই শিশুদেরকে কিভাবে শুরু থেকে পবিত্র কোরআন সহি করে শিক্ষা দেওয়া হবে। প্রথমে হরফ শিক্ষা, তারপর হারকাত শিক্ষা, মোরাকাব শিক্ষা, এরকম মাদ শিক্ষা, তাজবিদের বিভিন্ন নিয়ম কানুন শিক্ষা দিয়ে এইভাবে প্রথমে কায়দা কানুন সব শিক্ষা দেওয়ার পর তারপরে আমপারা শিক্ষা দিয়ে পরে কোরআন শরীফ শুরু থেকে পবিত্র কোরআন খতম, طب في আহ, الهند. এই সব কিছু কিভাবে শিক্ষা দিতে হবে নুরানি মক্তবের মাধ্যমে, এই নিয়মগুলো শিক্ষা হবে। সেই সাথে বয়স্কদেরকে, নুরানি বয়স্কদের আমাদের 25 দিন, 1 মাস বা 2 মাসে কোর্স হয়। বয়স্কদের কি হয়ে শিক্ষা দিতে হবে, تمام.
এই নিয়মকানুনগুলো আমরা আহ, এর শিক্ষাদান পদ্ধতি আমরা শিখবো আজকের এই মানে কোর্সের মাধ্যমে। এটা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং, অর্থাৎ এটা হচ্ছে মুআল্লিমদের জন্য, যারা ওস্তাদ আসাতিজা তাদের জন্য এই কোর্সটা, যারা শিক্ষা দিবেন। এই জন্য এর মধ্যে বিভিন্ন আহ, যে, কাজে এটা হচ্ছে ওস্তাদদের জন্য ক্লাস। এটা কোনো শিশু বা বয়স্ক বা কারিয়ানা ট্রেনিং নয়, এটা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং, অর্থাৎ শিক্ষকতার যোগ্যতা অর্জনের জন্য এটা কোর্স। তা আলহামদুলিল্লাহ, এই নুরানি মুআল্লিম ট্রেনিং এর মধ্যে আমাদের কি কি জানতে হবে সে ব্যাপারেও গত ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যে প্রাথমিক এখানে নুরানি ট্রেনিং এর মুআল্লিম ট্রেনিং এর যে বিষয়গুলো তিন ভাগে ভাগ করা হয়েছিল। একটা প্রাসঙ্গিক আলোচনা, তারপরে নুরানি ট্রেনিং এর বর্ণনা, এরপর নুরানি ট্রেনিং পরিচালনা পদ্ধতি। প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক জ্ঞাতব্য এবং ওস্তাদের জরুরি গুণাবলী। এই দুইটা বিষয় আমরা শেষের দিকে শিখবো, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ নুরানি ট্রেনিং আয়ত্ত করার পর একটা প্রতিষ্ঠান কিভাবে দিব বা ওস্তাদের কি কি গুণাবলী থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা ভালো হবে। আর আহ, দ্বিতীয় ভাগে ছিল যে নুরানি ট্রেনিং এর এর বিষয়গুলো কি কি আমরা জেনেছি। মূল হচ্ছে তিনটা বিষয়: নুরানি তরিকা তালিম, নুরানি মাসাইল আদে মাসনুনা এবং নুরানি হাদিস শরীফ সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা বিষয়কে আমরা যদি সুন্দরভাবে শিক্ষা দিতে চাই, তাহলে নুরানি ট্রেনিং এর ক্লাসটা মোট 6 ভাগে বিভক্ত হবে। নুরানি মুআল্লিম ট্রেনিং এর ক্লাসটা 6 ভাগে বিভক্ত হবে। আমরা যখন অফলাইনে শিক্ষা দেই, অফলাইনে শিক্ষাটা কিন্তু সারা দিন ব্যাপী হয় এবং আবাসিক হয় বেশিরভাগই। অর্থাৎ সেখানে মুআল্লিমগণ সকাল মানে এইভাবে এই সকাল 8টার থেকে, অনেক জায়গায় ফজরের পরও কিছু মাস্ক হয় বা নিয়মিত ক্লাস, যেমন নাস্তার পর থেকে সকাল 8টা বা 9টা থেকে শুরু হয় 12টা পর্যন্ত। মাঝখানে অজু গোসল নামাজ খাওয়া ইত্যাদির জন্য বিরতি, তারপর আবার জোহরের পরে ক্লাস শুরু হয় আসর পর্যন্ত। আসর পরে একটু বিরতি থেকে আবার মাগরিবের পরে কিছু ক্লাস হয় এশা পর্যন্ত। এইভাবে দিনব্যাপী ক্লাস হয় এবং এই ক্লাসগুলো ভাগ করে দেওয়া হয় যে নুরানি তরিকে তালিম ক্লাস কখন হবে। আবার দ্বিতীয় হচ্ছে নুরানি তালিমের প্র্যাকটিক্যাল। নুরানি তরিকে তালিম মানে শিক্ষাদান পদ্ধতি। আমরা শিক্ষাদান পদ্ধতি যেটা জানলাম, এটা বাস্তবে বোর্ডের মাধ্যমে, ব্ল্যাক বোর্ডের মাধ্যমে প্রয়োগ করা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম হচ্ছে নুরানি তরিকে তালিম মানে শিক্ষাদান পদ্ধতি, এটা হচ্ছে মেন ক্লাস। আমরা বাচ্চাদেরকে বা বড় বয়স্কদের কিভাবে শিক্ষা দেবো, এটা হচ্ছে নুরানি তরিকে তালিম মানে শিক্ষাদান পদ্ধতি। আর এই শিক্ষাদান পদ্ধতিটা বোর্ডের মাধ্যমে যখন আমরা সরাসরি প্রয়োগ করব, তখন হবে নুরানি তরিকে তালিমের প্র্যাকটিক্যাল অনুশীলন। তো নুরানি তরিকে তালিমের প্র্যাকটিক্যাল, এটা হলো মূল পড়া। এটার মাধ্যমে কিন্তু আপনি নিজে গড়ে উঠছেন কিভাবে পড়াচ্ছেন, মানে আপনার ব্যবহারিক মানে পড়ার মূল কাজটা এখান থেকে হবে। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের পড়াইতে গেলে সে নিজের কোরআন শরীফ পড়া সহি থাকতে হবে। এই জন্য এখানে কিছু কোরআন শরীফের মাস্ক হয় এই মুআল্লিম ট্রেনিং এর মাধ্যমে, যাতে করে কোরআন শরীফের পড়াটা আর, অবশ্যই এখানে শর্তই আছে মুআল্লিম ট্রেনিং ভর্তি হলে কোরআন শরীফ পড়া সহি থাকতে হবে। তারপরেও আরো, হ্যাঁ, নুরানি তরিকা অনুযায়ী একটু পড়াকে মাস্ক করানো হলে সেখানে আর একটু ভালো হয়। এই জন্য কিছু কোরআন শরীফ মাস্ক। এবং বাচ্চাদেরকে আমরা যে পড়াবো, বিশেষ করে 11টা সূরা এই আমপারা থেকে ইজরা এবং লেখা সহ, সেটা তর্জও এর মাধ্যমে শিক্ষা হয়। এই জন্য বলা হয়েছে নুরানি কোরআন শরীফ মাস্ক ইজরা ও লেখা সহ। তারপরে আছে নুরানি মাসাইল ও আদিয়া মাসনুনা। নুরানি মাসাইলের মধ্যে একের ইস্তিনজা থেকে শুরু করে ইস্তিনজার আদব, 5 দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ, কয় জায়গায় ইস্তিনজা করা নিষেধ, ইস্তিনজার সময় কোন কাজ করা নিষেধ, এগুলো ইত্যাদি। এরপরে হচ্ছে অজুর মাসাইল, ফরজ, অজুর সুন্নাত, এরকম অজু করার তরিকা, তায়াম্মুমের মাসাইল, গোসলের মাসাইল, এরপর নামাজের ফরজ ওয়াজিব সুন্নত, 2 রাকাত নামাজের 60 মাসালা, এগুলো হচ্ছে নুরানি মাসাইল। আদে মাসনুনের মধ্যে আছে যেমন আদে সালাত, তারপরে কালিমা গুলো, তারপরে হ্যাঁ আদি কালিমা গুলো আছে, আদিয়া সালাত আছে, এরপরে আদি অন্যান্য দোয়া, মাসনুন দোয়া, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া ইত্যাদি যত দোয়া আছে, এগুলো সবই নুরানি ট্রেনিং এর অন্তর্ভুক্ত। বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিতে হবে, এই জন্য নিজেদেরও চর্চা করা প্রয়োজন। আর হচ্ছে নুরানি হাদিস শরীফ ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরানি হাদিস শরীফের মধ্যে 40টা হাদিস বিশেষ করে এটা মুনতাখাব করা হয়। 40টা হাদিস অর্থ সহ নিজের নিজের জীবনের দিক নির্দেশনামূলক, যা 40টা হাদিস, যেগুলো বাচ্চারা শিখলে তারা নিজেদের জীবনে একটা ভালো দিক নির্দেশনা পাবে, সে অনুযায়ী জীবন করতে পারবে।
এটা ওই জন্য বাচ্চাদেরকে শেখানোর জন্য নিজেদেরকে চর্চা করতে হবে। নুরানি হাদিস শরীফ এবং সুন্নত রাসূলুল্লাহ, বিভিন্ন সুন্নত, খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, বিভিন্ন সুন্নত। এরপরে আছে নুরানি লেখা শিক্ষা, কারণ আমরা যখন পড়াবো তাদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে এবং লেখাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু উপস্থাপন ভালো হবে না বা শিক্ষাটা আমার যথোচিত হবে না। এই জন্য আমাদের শিক্ষা যাতে যথোচিত হয় এই জন্য আমাদের হাতের লেখাকে সুন্দর করতে হবে এবং বাচ্চাদেরকে, শিশুদেরকে সুন্দর লেখা শিক্ষা দিতে হবে। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নুরানি লেখা শিক্ষা। এটা হচ্ছে মুআল্লিম ট্রেনিং এর বিষয়গুলো 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যখন মক্তবে পড়াবো তখন কিন্তু তাদের এরকম ভাগ হবে, অর্থাৎ তাদেরকে মূল যে আসল তালিমটা দিব কখন, তারপরে কোরআন, তারপরে তাদেরকে যেমন নাকি মাসালা কখন শিখাবো, দোয়া আদে মাসনুনা, তারপরে হাদিস শরীফ কখন শিখাবো, এবার নুরানি লেখা শিক্ষাটাও কখন শিখাবো, এইভাবে তাদের ক্লাসটা এরকম ভাগ হবে। এবং সেই সাথে বাংলা, অঙ্ক, ইংরেজিও থাকবে এই শিশুদের ক্লাসে। আমাদেরও বাংলা, ইংরেজি, অঙ্ক, ইংরেজি কিভাবে পড়াবো এটা এখন হচ্ছে আমাদের প্রথমে হবে আরবিক ক্লাস ট্রেনিংটা আমরা আগে আয়ত্ত করব। আরবি ট্রেনিংটা সমাপ্ত হলে তারপরে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবির উপর নির্ভর করে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে বাংলা, ইংরেজি পড়ানো। কারণ এই একটা নিয়ম কানুন গুলো আরবির নিয়মকে ফলো করেই বাংলা, অঙ্ক, ইংরেজি ট্রেনিংটা হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আরবি ট্রেনিংটা শেষ করে তারপরে বাংলা, অঙ্ক, ইংরেজি ট্রেনিং কিভাবে করব সেটা দিক নির্দেশনা লাভ করবো ইনশাআল্লাহ আমরা এখানে। আচ্ছা, তাহলে এখন এই যে কতগুলো বিষয় দেখলাম 6টা, তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে নুরানি তরিকে তালিম এবং প্র্যাকটিক্যাল। এই যে এখন এই নুরানি তরিকে তালিমের বিবরণ, আমাদের যে এখন ক্লাসটা হচ্ছে নুরানি তরিকে তালিম, এটা হচ্ছে প্রধানত ভাবে। সেই সাথে হাদিস, মাসলা, দোয়া এবং বিভিন্ন ক্লাস আমাদের এখানে, যেহেতু আমাদের সময় হচ্ছে সীমিত, এক সময়ই শুধু এই মনে করেন ঈশার বাদ আমরা শুরু করেছি রাত 9:30। যেহেতু এখন ঈশা নামাজ দেরিতে হয় তো আমরা 9টায় শুরু করার আমাদের ইচ্ছা ছিল যে 9টায় শুরু করব, কিন্তু ঈশা নামাজ পড়ে আস্তে আস্তে অনেকে দেরি হয়ে যায়। সেদিকে লক্ষ্য করে আমরা আজকে 9:30টায় দিয়েছি সময়। সামনে ঈশার সময়টা কখন হয় দেখে হয়তো আকপাস করা হবে সময়টাকে। তো এখন আপাতত 9:30টায় আমরা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, তো নুরানি তরিকের তালিমের ক্লাস আমাদের যে শিক্ষা শেখা আমরা এখান থেকে আমরা ইনশাল্লাহ প্রথমত নুরানি তরিকের তালিমের এই বিবরণ সেটা আমরা গ্রহণ করব। নুরানি তরিকের তালিমের বিষয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রস্তুতিমূলক নিয়ম নীতি, এরপর হচ্ছে মৌলিক বিষয়সমূহ, একটা পরিশিষ্ট। 3টা বিষয় আমাদের এখানে জানতে হবে, 3টা ভাগ। প্রস্তুতিমূলক নিয়ম নীতি মানে একটা ক্লাসকে প্রস্তুত করার জন্য কি কি প্রয়োজন সেগুলো আগে আমরা জানবো। এরপরে মূল ক্লাস, হরফ কেমনে শিক্ষা দিব, হরকত কেমনে শিক্ষা দিব, মাত এখন মোরাক্কাব কেমনে শিক্ষা দিব, জজম, কলকলা, তাজদিদ, ওয়াজিবুনা কেমনে শিক্ষা দিব, এগুলোর জন্য মৌলিক বিষয়সমূহ আমাদের সেই পড়ানোর নিয়মটা শিখবো। আর শেষে পরিশিষ্ট কোরআন শরীফ শিক্ষার অন্যান্য তেলাওয়াতের আর যে নিয়মগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমার শিক্ষা হবে পরিশিষ্টের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখি প্রস্তুতিমূলক নিয়ম নীতি। তো প্রস্তুতিমূলক নিয়ম নীতিতে 5টি বিষয় রয়েছে। একটা হচ্ছে শিক্ষার উপকরণ, ছাত্রছাত্রীদেরকে বসানো ক্লাস প্রস্তুতির নিয়ম। আচ্ছা, একটা হচ্ছে ক্লাস শুরু ও শেষ করার নিয়ম, একটা হচ্ছে ডান বাম শিক্ষাদান, আর আছে বসার আদব শিক্ষাদান। এই সবগুলি গুরুত্বপূর্ণ। শিক্ষার উপকরণ মানে শিক্ষার জন্য আপনি কি কি জিনিস দরকার এখানে, যেমন চক, স্লেট, ডাস্টার, বোর্ড, এগুলো আর কি শিক্ষার উপকরণ। ছাত্রছাত্রীদের বসানো এবং ক্লাস প্রস্তুতি, ছাত্রছাত্রীদের কিভাবে বসাতে হবে সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। আম, আর ক্লাস শুরু দোয়ার মাধ্যমে কিভাবে হবে, শেষ দোয়ার মাধ্যমে কিভাবে হবে। আর যেহেতু বোর্ডের মাধ্যমে এখানে ছাত্রদের ডান বামকে চিহ্নিত নিতে হয় যাতে করে তারা ডান দিক থেকে লেখা শুরু করতে পারে, বাম দিক থেকে লিখবে। আর শেষে বসার আদব শিখলে হবে যে সবসময় সে আদবের সাথে বসবে, লেখার সময় এক হাঁটু উঠে লিখবে। এই নিয়মগুলো তাদের শিক্ষা দিই যাতে করে ক্লাসে সুন্দর মতো তারা বসে এই লেখাপড়া এবং এই কাজগুলো সে সুন্দরভাবে করতে পারে আদবের সাথে। তো প্রথমে আমরা আসছি শিক্ষার উপকরণ। শিক্ষার উপকরণের মধ্যে দেখেন নুরানি ট্রেনিং এর শিক্ষার উপকরণ হিসেবে ছাত্রছাত্রীদের হাতে থাকবে স্লেট, চক ও মুছুনি, এবং ওস্তাদের হাতে থাকবে চক, ডাস্টার ও একটি লাঠি। সেই সাথে সামনে থাকবে একটি ব্ল্যাকবোর্ড। আর দীর্ঘ সময় পড়াতে হলে ওস্তাদকে চেয়ার রাখতে পারেন। তো মৌলিক বিষয় আমরা জেনে ফেললাম। ছাত্রীদের হাতে থাকবে কি চক, স্লেট, মুছুনি। মুছুনি মানে ওই যে মানে কারণ ফোম জাতীয় জিনিস থাকলেই হয়। এটা ছাত্রছাত্রীদের থাকবে, তারা ওস্তাদ বলবেন তারা লিখবে, মুছবে, মুছতে বলে মুছবে ওইভাবে। আর ওস্তাদের হাতে থাকবে চক আর ডাস্টার। চক হলো লেখার জন্য ব্ল্যাকবোর্ডে, ডাস্টার হচ্ছে মুছার জন্য প্রয়োজনে। আর একটা লাঠি থাকবে। আচ্ছা, এই লাঠিটা কিন্তু মারার জন্য না। নুরানি ক্লাসে মারপিট করা একবারে নিষেধ।
বরঞ্চ এখানে উৎসাহের সাথে লেখাপড়া হবে, আনন্দের সাথে, এখানে কোনো মারপিটের সাথে লেখাপড়া হবে না। লাঠি রাখবেন কেন? যে ব্ল্যাকবোর্ডে লাঠি দিয়ে ধরে ধরে পড়াইতে হবে। এই জন্য হাত দিয়ে যদি আপনি দেখে পড়াতে চান, তাহলে ওস্তাদের দেহটা আর হয়ে যাবে ব্ল্যাকবোর্ড দেখার জন্য। এই জন্য লাঠি দিয়ে দূর থেকে নতুন নেতারা ধরলে আইছে তখন সেই হাবিব জিনিসটা হবে না। মাদ্রাসার মধ্যে নতুন আর নেতা বেরিয়েছে কথা বলছেন কে? আব্দুল হাদি। মাদ্রাসার মধ্যে আব্দুল সাহেবী হাদি সাহেব কথা বলবেন না, যিনি বড় কথা নেতা বলতে বেরিয়েছে চান বড় নেতা মিউট করে নেবেন। কারো কোনো কথা প্রয়োজন হলে মিউট করে নেবেন, ক্লাস টাইমে কথা বলা উচিত না, তারপরেও মিউট করে নেবেন, মানে মিউট ছাড়া কথা বলবেন না। আচ্ছা, মিউট মানে কি? চুপ থাকা, অর্থাৎ এখানে অডিও চিহ্ন আছে, আগে বলেছিলাম। এখানে দেখবেন আপনার নামের সাথে দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে অডিও চিহ্ন, একটা ভিডিও চিহ্ন। আপনি যদি ভিডিও চিহ্ন যদি টিপ দেন, তাহলে ক্রস হয়ে যাবে, ক্রস মানে কাটা, আপনাকে দেখা যাবে না। আর অডিও চিহ্ন যদি আপনি টিপ দেন, তাহলে মিউট হবে, মিউট মানে আপনার আওয়াজ আমি শুনবো না। আর যখন আমি শুনবো তখন আপনি এটা টিপ দেবেন, আনমিউট হয়ে যাবে, আনমিউট হলে আমি শুনতে পারবো। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা যদি কথা মিউট করে মানে আনমিউট রেখে আমরা কথা বলবো না। আচ্ছা, তারপরে আমরা দেখছি, তাহলে আমরা সহজে জানতে পারলাম শিক্ষার উপকরণ কি কি। এই জন্য এটা কিন্তু ডাইরেক্ট চকসলেটের মাধ্যমে শিক্ষা হবে, কোনো বইয়ের মাধ্যমে না। তাদের হাতে কায়দা দেওয়া যাবে না, ডাইরেক্ট চকসলেটের মাধ্যমে শিক্ষা হবে। শিক্ষা দেওয়ার পর হয়তো তাদেরকে কায়দা থেকে অনুসরণ করাতে পারেন, কিন্তু মূল শিক্ষাটা হবে বোর্ডে, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। আচ্ছা, এরপর ছাত্রছাত্রীদের বসাইতে হবে কিভাবে এবং ক্লাসের প্রস্তুতি কিভাবে করা হবে। নুরানি ক্লাসের ওস্তাদ ছাত্রছাত্রীদেরকে নামাজের শুরুতে সারিবদ্ধ হয়ে বসাবেন। নামাজের শুরুতে বসবে তারা। ছেলে ওস্তাদ ছেলেদেরকে পড়াবেন এবং মেয়ে ওস্তাদ মেয়েদেরকে পড়াবেন, এটা হচ্ছে সিস্টেম। যদি ছেলে ছাত্র যদি ছেলে হয়, ওস্তাদ হবে ছেলে। আর ছাত্রী যদি হয় মেয়েরা, তারা ওস্তাদ মেয়ে, মেয়ে ওস্তাদ পড়াবেন। তবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলে মেয়ে একসাথে পড়তে আসে। তো যদি কখনো ছেলে মেয়ে উভয়কে একসাথে পড়াতে হয়, তাহলে ছেলে ওস্তাদ 8 বছরের উপরের মেয়েদের পড়াবেন না, এবং মেয়ে ওস্তাদ 8 বছরের উপরে ছেলেদের পড়াবেন না। আর ছেলে মেয়েদেরকে একসাথে বসাবেন না, হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে, বরং পৃথকভাবে বসাবেন। সেক্ষেত্রে ওস্তাদ যদি ছেলে হন, তাহলে ছাত্রদেরকে হাতের ডান পাশে এবং ছাত্রীদেরকে বাম পাশে বসাবেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে ওস্তাদের সামনে থাকতে ছাত্ররা, আর অপর দিকে থাকতেছে ছাত্রীরা, এভাবে। আর ওস্তাদ যদি মেয়ে হন, তাহলে ছাত্রীদেরকে হাতের ডান পাশে এবং ছাত্রদেরকে বাম পাশে বসাবেন। অর্থাৎ মেয়ে ওস্তাদের সামনে মেয়েরা থাকলো, অপর পাশে ছেলেরা থাকলো, ডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট তার দেখা গেল না। হ্যাঁ, যদিও এখানে সবাই নাবালক, ছোট ছোট, তবুও এতটুকু মানে পরহেজ গাড়ি অবলম্বন করা ভালো, এই জন্য এই নিয়ম। কিন্তু বড় মানে কারণ একজন পুরুষ ওস্তাদ কখনো বড় মেয়েদের পড়াতে পারবেন না, কারণ ওটার জন্য ম্যাডাম বা মহিলারা পড়াবেন। আপনি 8 বছরের উপরে কোনো মেয়েকে পড়ানো যাবে না। আচ্ছা, ছাত্রছাত্রীকে সবাইকে নামাজের শুরুতে বসাইলেন। বসানোর পর ঠিক মাঝ বরাবর একটা রাস্তা রাখতে হবে, ছাত্রছাত্রীদের মাঝ বরাবর রাস্তা হিসেবে 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে। যদি ছাত্রছাত্রী মিক্স করা থাকে, তাহলে এক রাস্তার একদিকে ছাত্র আর একদিকে ছাত্রী, আলাদা আলাদা, মাঝখানে একটা রাস্তা। এখন এই কোন দিকে ছাত্র বসাবেন কোন দিকে ছাত্রী বসাবেন আগে তো বলা হলো। আচ্ছা, মাঝখানে রাস্তা থাকবে, আর যদি শুধু ছাত্র হয় তবুও মাঝখানে রাস্তা থাকবে। আবার সব ছাত্রী হলে তবুও মাঝখানে রাস্তা থাকবে, মানে মাঝখানে একটা রাস্তা থাকবেই মাঝ বরাবর। কেন? ওস্তাদ এই রাস্তা দিয়ে পিছনে যাবেন, যে অর্থাৎ মাস করাতে করাতে পিছনে যাবেন, পিছনেও মাস করাবেন। ওস্তাদের মুখের দিকে তাকায় তারা মাস করবে। দেখা গেলো যে ওস্তাদ যদি সামনে দাঁড়ায় থাকেন, তাহলে উস্তাদকে সামনের ওলারে দেখে মাস করলো, কিন্তু পিছনের ওরা যারা আছে ওরা হয়তো উস্তাদের উচ্চারণটা দেখলো না, উস্তাদ কিভাবে উচ্চারণ করতেছেন। এই জন্য উস্তাদকে পিছনে যেতে হবে। আবার প্রত্যেক কাতার মাঝামাঝিও যেতে হবে, এই জন্য বলা হয়েছে যে, এবং প্রত্যেক সারির মাঝখানে 1-1.5 হাত পরিমাণ জায়গা রাখতে হবে, যাতে হ্যাঁ, দেখেন দেখেন কিন্তু রাস্তা দুইটা, একটা হলো ঠিক মাঝ বরাবর একটা রাস্তা, আর প্রত্যেক দুই কাতারের মাঝখানে ওরা ফাঁক রাখতে হবে 1-1.5 হাত রাস্তা হিসেবে। কেন? যাতে ওস্তাদ সব জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারেন, মানে একবারে মাঝে রাস্তা দিয়ে পিছনে চলে যাবেন, আর প্রত্যেক দুই কাদের মাঝখানে যে ফাঁক থাকবে, এই ফাঁক দিয়ে ওস্তাদ ভিতরে ঢুকবেন, ঢুকে লেখা শিখাই দিবেন বা মাস করাবেন, বা যে যে প্রত্যেকের কাছে যে যে লেখা শিখাবেন, লেখা দেখবেন, সিলেটে ধরবেন। তো ওস্তাদদের এই জন্য একবারে সবার কাছে নিবিড় ভাবে যাওয়ার ব্যবস্থা এটা। আচ্ছা, তেমনি প্রত্যেক সারির ছোট ছাত্রছাত্রীদেরকে রাস্তার পাশে ক্রমান্বয়ে বসাতে হবে, মানে একবারে ছোট যারা রাস্তার একবারে কাছে, আটটু বড় আর পরে, তার একটু বড় আর পরে, তারপর একটু বড় আর পরে, এরকম বসাতে হবে।
হ্যাঁ, ছোট থেকে বড়। আবার ওস্তাদের সামনের থেকে হবে, যারা একবারে ছোট সামনে আরেকটু বড়, এরপরে তারপরে আরেকটু বড়, এরপরে তারপর আরেকটু বড়, এইভাবে এইভাবে। তো এই দুই দিক থেকে তাদের সিরিয়াল করে বসাইতে হবে। কারণ যদি ছোটরা পিছনে বসে বড়রা সামনে বসে, তাহলে তো ওই ছোটরা মানে তাকাইতে পারবে না, মানে ঘাড় উঁচা করতে হবে, অনেক সমস্যা হবে। এই জন্য ছোটরা ওই সিরিয়াল মতো বসাইতে হবে, একবারে ছোটরা আগে, তারপরের লাইনে এক আরো ছোট, তারপরে আরো ছোট, মানে বড়, তারপরে আরো বড় করতে হতে শেষের দিকে যাবে। আবার একবারে ছোটর মধ্যে যারা একবারে ছোট তারা রাস্তার দিকে, তারপর একটু বড়, তারপরে এইভাবে। তো দোনো দিক থেকে তারতিব বজায় রাখতে হবে। এইভাবে প্রত্যেক দিন যাকে যেখানে বসাবেন, মানে প্রথম দিন যাকে যেখানে বসাবেন, এই জায়গাটা তার সারা বছরের জন্য, অর্থাৎ যতদিন ক্লাস আছে যাকে যেখানে বসাইছেন সে সেখানে বসবে, এটা তার নির্ধারিত জায়গা হয়ে গেল। এই জন্য বলা হয়েছে এখানে সবাই প্রতিদিন যার যার স্থানে বসবে, এবং কেউ কোনোদিন অনুপস্থিত থাকলে তার আসন খালি থাকবে। এতে কেউ অনুপস্থিত থাকলে ওস্তাদ সহজে বুঝতে পারবেন। তো সুতরাং কেউ যদি না থাকে ওই জায়গাটা খালি থাকবে, এইভাবে করবেন, যার যার আসনে এসে বসবে, তাহলে ওস্তাদ প্রথমে এসে দেখতে পারবেন যে আজকে কে কে নাই। আচ্ছা, তারপর হাজিরা নেবেন, প্রতিদিন হাজিরা নেবেন। ছাত্রছাত্রীদেরকে রোল নাম্বার মুখস্থ করানোর জন্য ওস্তাদ প্রথম কয়েকদিন ছাত্রছাত্রীদের নাম বলবেন, ছাত্রছাত্রীরা রোল নম্বর বলবে, ওস্তাদ বলবে নাম, ছাত্রছাত্রীরা বলবে রোল নাম্বার। এরপর কয়েকদিন ওস্তাদ রোল নাম্বার বলবেন, ছাত্রছাত্রীরা নাম বলবে। হ্যাঁ, যে বলেন এক, ছাত্রছাত্রী যে আছে সে বলবে যেমন জায়েদ, দুই আবু বকর, তিন আব্দুস সালাম, মানে তারা নাম বলবে, আপনি শুধু এরকম বললেন। তো প্রথম কয়েকদিন আপনি ছাত্রছাত্রীর নাম বলবেন, তারা রোল নম্বর বলবে, তারপরে কয়েকদিন আপনি রোল নম্বর বলবেন, তারা নাম বলবে। এরপর এটা মুখস্থ হয়ে গেলে তারপর ওস্তাদ রোল নম্বর বলবেন, ছাত্রছাত্রীরা লাভবাহিক বলবে, সারা বছর এভাবে চলবে। আচ্ছা, ছাত্রছাত্রীদের সামনে 4-5 হাত দূরে এবং একটু উপরে ব্ল্যাকবোর্ড থাকবে। ওস্তাদের চেয়ার ব্ল্যাকবোর্ডের বাম দিকে থাকবে, এবং ওস্তাদ বাম দিকে দাঁড়াবেন, তাহলে ব্ল্যাকবোর্ডটা সবাই দেখতে পারবে। এবং ওস্তাদ যখন লিখবেন হাত বাড়িয়ে লিখবেন, তাহলে সবাই ব্ল্যাকবোর্ডে দেখতে কোনো সমস্যা হবে না। এবং কোনো কিছু পড়াইতে হলে লাঠি দিয়ে ধরে পড়াবেন, তাহলে ওস্তাদ ব্ল্যাকবোর্ডের সামনে যে আর হবেন না, মানে সবাই দেখতে পারবে সমানভাবে ব্ল্যাকবোর্ডটা। এই সিস্টেম ফলো করে চললে। এখন আমরা দেখি ক্লাস শুরু শেষ কিভাবে করব। তো নুরানি ট্রেনিং ক্লাস শুরু করার প্রারম্ভে উস্তাদ বোর্ডের বাম পাশে দাঁড়িয়ে প্রথমে একবার মাসকে শুরুতে পড়াবেন। যেমন আমরা আজকে ক্লাসের শুরুতে যে দোয়া পড়িয়েছিলাম, এই দোয়াটাই পড়াইতে হবে প্রত্যেক ক্লাস, মানে ক্লাস শুরুর সময় এই দোয়াটা পড়াবেন উস্তাদ। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম একবার, অথবা একবার দরুদ ইব্রাহিমি মাসকের শুরুতে পড়াবেন। মাসকের শুরুতে মানে উস্তাদ বলবেন, সঙ্গে সঙ্গে সবাই বলবে। আজকে যেমন আমি বললাম, আপনারা সবাই বললেন, এটাকে বলে মাসকের সুরত। তো মাসকের সুরতে সবাই বলতে হবে, মানে উস্তাদ বলবেন সঙ্গে সঙ্গে সবাই বলবে। এই দরুদ ইব্রাহিম আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে করে হামিদু মজিদ পর্যন্ত পড়ায়, তারপর 3বার মাসকের শুরুতে পড়াবেন রব্বি জিদনি ইলমা। এরপর একবার মাসকের শুরুতে পড়াবেন রব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াটা। আর শেষে বলবেন অবিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন, একবার মাসকের শুরুতে পড়াবেন। তো এটা হচ্ছে ক্লাস শুরুর দোয়া। প্রত্যেকদিন ক্লাস শুরুতে এই দোয়াটা পড়ায় ক্লাস শুরু করবেন, এবং প্রত্যেকটা ক্লাস। আবার ক্লাস যখন শেষ হয়ে যাবে, ওস্তাদ দোয়া পড়ার মাধ্যমে ক্লাস শেষ করবেন। ক্লাস শেষে দোয়া আছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়ার মাধ্যমে শেষ করা হবে। এটা হচ্ছে ক্লাস শুরু শেষ করার নিয়ম। তারপর হচ্ছে বসার আদব শিক্ষাদান। ছাত্রছাত্রীদেরকে বসার আদব শিক্ষা দিবেন, যাতে করে তারা ক্লাসের মধ্যে কিভাবে বসবে সেটার তারা শিক্ষা লাভ করে। আচ্ছা, সবাই আমার সাথে বসেন। বসার আদব, আমার সাথে বলেন। বসার আদব। বসার আদব 3 প্রকার। বসার 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 আদব তিন আদব তিন প্রকার। প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়, দুই হাঁটু দুই ফেলে হাঁটু ফেলে নামাজের নামাজের সময়। সময়। নামাজের সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়, এক হাঁটু এক উঠিয়ে হাঁটু লেখার উঠিয়ে সময়। লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই হাঁটু দুই হাঁটু উঠিয়ে খাওয়ার উঠিয়ে খাওয়ার সময়। সময়। এই 3 প্রকারে বসা সুন্নাত। এই এই প্রকারে তিন বসা প্রকারে সুন্নাত। বসা সুন্নাত। এটা প্রথমত আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাবেন, অর্থাৎ ওইভাবে 2 হাঁটু ফেলে নামাজের সময় এটা বলবেন, হাঁটু ফেলে বলবে। 1 হাঁটু লেখার সময় দেখায় বলবে, 2 হাঁটু উঠে খাওয়ার সময় দেখে বলবে, প্র্যাকটিক্যাল ভাবে এটা বলে তারপর মুখস্থ করাবেন। হ্যাঁ, বসার আদব। বসার আদব। বসার বসার আদব। আদব 3 প্রকার। বসার আদব। বসার বসার আদব আদব তিন তিন প্রকার। প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়,
দুই দুই হাঁটু হাঁটু ফেলে এ নামাজের নামাজের সময়। সময়। এখানে একটা কথা বলে রাখি, সাধারণত অনেক জায়গায় নুরানিতে সাধু ভাষা ব্যবহার করা হয়, যেমন দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় এক হাঁটু উঠাইয়া। কিন্তু আমরা যখন কথা বলি তখন কিন্তু চলতি ভাষায় বলি। তখন দেখা যাচ্ছে যে আমাদের মানে আমাদের আঞ্চলিক আমাদের কথাবার্তা বা শিক্ষা দেওয়ার দুই রকম হয়ে যায়। আর যেহেতু এটা বর্তমানে এটা শিক্ষার যুগ এবং বর্তমান উন্নতি হচ্ছে সব দিক দিয়ে, তাই জন্য আমাদের পড়াটা যদি আমাদের কথা বলার মতো একই রকম হয় তাহলে জিনিসটা সুন্দর হয়, মাধুর্যপূর্ণ হয়। এই জন্য আমাদের ট্রেনটাকে আমরা চলতি ভাষা নিয়ে আসছি। চলতি ভাষার মাধ্যমে আমরা সবগুলো শিখবো এবং বাচ্চাদেরকে শিখাবো। তাহলে আমরা কথা যে বলবো কথার সাথে আমাদের পড়ার সাথে মিল থাকবে। হ্যাঁ, আচ্ছা সবাই আমরা বলেন বসার আদব। বসার আদব বসার আদব তিন প্রকার। বসার আদব বসার আদব তিন প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়, দুই হাঁটু ফেলে দুই হাঁটু নামাজের ফেলে সময়। নামাজের সময়। এক হাঁটু উঠিয়ে লেখার সময়, এক এক হাঁটু হাঁটু উঠিয়ে উঠিয়ে লেখার লেখার সময়। সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। দুই হাঁটু দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এই বসা এই তিন প্রকারে বসা সুন্নাত। হ্যাঁ সবাই বলেন দেখি এবার একসাথে বসার আদব, সবাই একসাথে বলেন। বসার আদব বসার আদব আগে হেডিং বলবেন বসার আদব। বসার আদব বসার তিন আদব প্রকার। না বসার আগে তিন আদব প্রকার বলবেন না, আগে বলবেন বসার বসার আদব। আদব, তারপর বলবেন বসার আদব তিন প্রকার। আগে হেডিং বলেন। বসার বসার আদব আদব হ্যাঁ তারপরে বসার বলেন। আদব তিন প্রকার। দুই হাঁটু ফেলে নামাজের সময়। বসার আদব তিন এক হাঁটু উঠিয়ে লেখার সময়। দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এক হাঁটু উঠিয়ে লেখার সময়। দুই মাশাআল্লাহ। হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। আচ্ছা মাশাআল্লাহ। তো এইভাবে তাদেরকে বসার আদব শিক্ষা দিতে হবে, দিয়ে বুঝাইতে হবে যে নামাজের সময় দুই হাঁটু ফেলে বসতে হয়। এটা হচ্ছে মুনিবের সামনে, মানে মুনিবের সামনে একজন চাকরের বসার মতো মহান আল্লাহর সামনে আমরা বসলাম ওইভাবে আদবের সাথে। আর লেখার সময় যখন আমরা এক হাঁটু উঠিয়ে লিখবো, মনে করেন ডান হাঁটু উঠিয়ে লিখতে হবে। ডান হাঁটু উঠিয়ে লিখলে ডান হাঁটু মনে করেন স্লেট, স্লেট যদি মনে করেন এইভাবে হাঁটুর উপরে থাকবে, আমরা তার উপরে এইভাবে লিখতে পারবো। এইভাবে তার উপরে মনে করেন সহজে লেখা যাবে। মানে আলাদা টেবিল লাগবে না, হাঁটুর উপরে স্লেট থাকবে, তার উপরে বাম হাত রেখে এরপরে ডান হাত দিয়ে লেখা যাবে সহজে। আর খাওয়ার সময় দুই হাঁটু উঠে খাওয়া 1 নম্বর সুন্নত, এক হাঁটু উঠে খাওয়া 2 নম্বর সুন্নত, আর নামাজের মতো বসে খাওয়া এটা 3 নম্বর সুন্নত। তিন তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া যায়। হ্যাঁ এভাবে দুই হাঁটু উঠিয়ে খেলে দেখা যাচ্ছে পেটের মধ্যে এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতে হয়। যখন আমরা দুই হাঁটু উঠিয়ে খাবো, পিছুটা মানে পেটে কিছু চাপ পড়বে, তখন এক ভাগ এমনি খালি থাকবে। তাহলে আমাদের হজম শক্তির জন্য ভালো হবে। তাই সুন্নত মানলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয়। আচ্ছা বসার আদব শিখে দেওয়ার পরে শিখাবেন ডান বাম। বসার আদব শিখে দেওয়ার পরে কি শিখাবেন? ডান বাম। ডান বাম বসার আদব শিক্ষা দেওয়ার পর কি শিখাইতে হবে বলেন? ডান বাম ডান বাম শিখাতে হবে। আচ্ছা আচ্ছা, ডান বাম শিখা দেওয়ার নিয়ম দেখেন, ওস্তাদ বলবেন, হ্যাঁ, ওস্তাদ ডান হাতটি উপরে উঠিয়ে বলবেন, এরকম হাত উপরে বলবেন, আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। হ্যাঁ বলেন, আপনারা আপনারা আপনাদের খাওয়ার হাতটি খাবারের হাতটি উঠান উঠান। আপনারা আপনাদের খাওয়ার হাতটি উঠান। আপনারা আপনারা আপনাদের আপনাদের হাতটি খাওয়ার হাতটি উঠান উঠান। সবাই হাত উঠানোর পর এরপর পড়াবেন, খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে খাওয়ার ডান হাত বলে হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার হাতকে খাওয়ার ডান হাতকে হাত ডান বলে হাত বলে। খাওয়ার হাতকে ডান হাত বলে। খাওয়ার খাওয়ার হাতকে ডান হাত বলে। এভাবে মুখস্থ করাবেন। তারপর বলবেন হাতটি নামান। বলেন হাতটি নামান। হাতটি হাতটি নামান নামান। এরপর বলুন আপনাদের আপনাদের অপর হাতটি উঠান। আপনাদের অপর হাতটি অপর উঠান হাতটি উঠান। অপর হাতকে বাম হাত বলে।
অপর হাতকে বাম হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। অপর হাতকে বাম হাত বলে, এভাবে বারবারে পরে মুখস্থ করাবেন, অপর হাতকে বাম হাত বলে। অপর হাতকে বাম হাত বলে, এরপর মানে হাতটি নামান। হাতটি নামান। এটা তো ছোট ছোট ছাত্র ছাত্রী, এটা তো আমার কারণ ডান বাম চিনে না, এই জন্য আমরা ডান হাত বাম হাত তাকে তাকে এভাবে শিখে দিতে হবে। এরপর ওস্তাদ ঘুরে যাবেন, ঘুরে ডান দিকে ফিরে বলবেন, ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিককে ডান হাত বলে, ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিককে ডান দিক বলে। এরপর ওস্তাদ বাম দিকে বাম হাত প্রসারিত করবেন, বলবেন বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। এরপরে মাথার দিকে দেখে বলবেন, মাথার দিককে উপরের দিক বলে। মাথার দিককে উপরের দিক বলে। এরপর পায়ের দিকে ইশারা করে বলবেন, পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে শিক্ষা দেবে, জিনিসগুলো শিক্ষা দেবেন। ডান হাতের দিককে ডান দিক বলে। ডান হাতের দিককে ডান দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপরের দিক বলে। মাথার দিককে উপরের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। এভাবে শিক্ষা দেওয়ার পর ওস্তাদ বলবেন, আমরা আমাদের চারটি দিক পেলাম, ডান বাম উপর নিচ। বলেন, আমরা আমাদের চারটি দিক পেলাম। আমরা আমাদের চারটি দিক পেলাম। ডান বাম উপর নিচ। ডান বাম উপর নিচ। কি বলবেন বলেন তো, আমরা আমাদের। আমরা আমাদের চারটি দিক পেলাম। হ্যাঁ, ডান ডান। বাম উপর নিচ। আচ্ছা, এরপর এটা হলো আমাদের আমাদের ডান বাম শিক্ষা দেওয়া হলো। এরপর ওস্তাদ ব্ল্যাকবোর্ডে ডান বাম শিক্ষা দিবেন। ওস্তাদ বলবেন যে আমাদের যেমন চারটি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে তারও চারটি দিক আছে। কি বলবেন বলেন, আমাদের যেমন চারটি দিক আছে, আমাদের যেমন চারটি দিক আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে, আমাদের সামনে যে ব্ল্যাকবোর্ড আছে, তারও চারটি দিক আছে। আচ্ছা, তারও চারটি দিক আছে। এটা বলে ওস্তাদ ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবেন। ডান দিকে হাত রেখে বলবেন, আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আবার ব্ল্যাকবোর্ডের বাম দিকে বাম হাত রেখে বলবেন, আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। এরপরে ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রেখে বলবেন, আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। এরপর নিচের দিকে ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রেখে বলবেন, আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের নিচের দিক। হ্যাঁ, সবাই বলেন দেখি আবার, আমার ডান হাতের দিক ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম হাতের দিক হ্যাঁ, ব্ল্যাকবোর্ডের ডান দিক। আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। নামটা দেখলে আমি খুশি। আমার বাম হাতের দিক আমার বাম হাতের দিক ব্ল্যাকবোর্ডের বাম দিক। আমার মাথার দিক ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার পায়ের দিক আমার মাথার ব্ল্যাকবোর্ডের দিক নিচের দিক। ব্ল্যাকবোর্ডের উপরের দিক। আমার পায়ের দিক ব্ল্যাকবোর্ডের আমার নিচের দিক। পায়ের দিক ব্ল্যাকবোর্ডের নিচের দিক। এভাবে ব্ল্যাকবোর্ডের চারটা দিক শিক্ষা দিলেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার পরে এরপর পরীক্ষা নেবেন তারা ঠিকমতো শিখলো কিনা। আচ্ছা, ওস্তাদ বলবেন, আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান। হ্যাঁ, কি বলবেন বলেন, আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান। বলেন, আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিক আপনারা বলবেন ডান। আমি যখন ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো আপনারা বলবেন বাম। আমি যখন ব্ল্যাকবোর্ডের হাত রাখবো আপনারা বলবেন বাম। আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর। আমি যখন ব্ল্যাকবোর্ডের উপরের দিকে হাত রাখবো আপনারা বলবেন উপর। আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো আপনারা বলবেন নিচ। আমি যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো তখন বলবেন নিচ। আবার বলেন দেখি সবাই, আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো আপনারা বলবেন ডান। বলেন,
আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো, আপনারা বলবেন ডান। ডান। হ্যাঁ, তারপরে আমি যখন ব্ল্যাকবোর্ডের আমি বাম যখন দিকে, ব্ল্যাকবোর্ডের বাম দিকে হাত রাখবো, আপনারা বলবেন বাম। হ্যাঁ, আমি যখন ব্ল্যাকবোর্ডের আমি উপরের যখন দিকে হাত রাখবো, ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডের উপর দিকে হাত রাখবো, তখন আপনারা বলবো বলবেন ওপর। হ্যাঁ, আমি আমি যখন, যখন ব্ল্যাকবোর্ডের নিচের দিকে হাত রাখবো, আপনারা বলবেন নিচ। আচ্ছা, এরপরে ওর সাথে শুধু হাত রাখবেন, সবাই বলবে ডান, বাম, উপর, নিচ, বাম, নিচ, ডান, মানে ওস্তাদ হাত রাখবেন, সবাই বলবে শুধু। এলা হাতে প্রশ্ন, মুখে উত্তর। আচ্ছা, তো ব্ল্যাকবোর্ডের কাজ শেষ। এবার স্লেটের ডান বাম শিখে দিতে হবে। ওস্তাদ বলবেন যে ব্ল্যাকবোর্ডের, হ্যাঁ, যেমন চারটি দিক আছে, আপনাদের হাতে যে সিলেট আছে তারও চারটি দিক আছে। কি বলবেন বলেন? ব্ল্যাকবোর্ডের যেমন চারটি দিক আছে, আপনাদের হাতে যে সিলেট আছে তারও চারটি চারটি দিক আছে। দিক আছে। আচ্ছা, এটা বলার পর একটা জীবন স্লেট হাতে নিলেন, নিয়ে এবার বলবেন স্লেটকে এইভাবে পাতলা ভাবে ধরতে হবে, এইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। বলেন স্লেটকে এইভাবে কিভাবে ধরতে, পাতলা ভাবে ধরতে হবে। বলেন স্লেটকে এইভাবে পাতলা। পাতলা ভাবে ধরতে হবে, ওইভাবে লম্বা ভাবে ধরা যাবে না। আচ্ছা, তারপর বলবেন আমার ডান হাতের দিক স্লেটের ডান দিক। হ্যাঁ, বলেন আমার ডান হাতের নিচ স্লেটের ডান দিক। আমার বাম হাতের দিক স্লেটের বাম দিক। আমার বাম হাতের দিক সিলেটের বাম আমার দিক। বাম হাতের দিক সিলেটের বাম আমার দিক। মাথার দিক স্লেটের উপরের দিক। আমার মাথার উপরের দিক আমার সিলেটের মাথার দিক উপরের দিক। সিলেটের উপরের দিক। আমার পায়ের দিক স্লেটের নিচের দিক। আমার পায়ের আমার দিক পায়ের দিক সিলেটের সিলেটের নিচের দিক। নিচের দিক। ওই এটার মধ্যে হলো, মানে ব্ল্যাকবোর্ডের মধ্যে হলো, ওর যা বলছেন, এখন বলছেন ব্ল্যাকবোর্ড, এখানে বলেন স্লেট, বাস। এরপর পরীক্ষা নেবেন। পরীক্ষার মধ্যে কিন্তু উল্টা। আগে বলছিলেন আমি যখন ব্ল্যাকবোর্ডের ডান দিকে হাত রাখবো, আপনারা বলবেন ডান। আর এখন না, এখন উস্তাদ বলবেন, বলে আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের ডান দিকে এইভাবে হাত রাখবেন। আচ্ছা, আমি যখন বলবো বাম, আপনারা আপনাদের নিজ স্লেটের বাম দিকে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের উপরে এইভাবে হাত রাখবেন। আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিচে নিচে এইভাবে হাত রাখবেন। হ্যাঁ, বলেন তো এবার আমি যখন বলবো ডান। আমি যখন তখন বলবো আপনার ডান, হাতের স্লেটের ডান দিকে রাখবেন। হ্যাঁ, বলবো ডান দিকে ডান। এইভাবে হাত রাখবেন। পাশে হাত দিয়ে ধরবেন। না, আমি যখন বলবো ডান, আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের ডান দিকে এইভাবে হাত রাখবেন। বলবেন, আবার বলেন আমি যখন বলবো ডান। আমি যখন যখন বলবো বলবো আপনাদের ডান, নিজ নিজ প্লেটের ডান দিকে এভাবে হাত রাখবেন। আপনারা আপনাদের আপনারা নিজ 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 সিলেটের ডান দিকে স্লেটের ধরবেন। ডান এইভাবে দিকে হাত এইভাবে রাখবেন। হাত রাখবেন। আমি এইভাবে হাত যখন রাখবেন। বলবো যখন বাম, বলবো বাম, আপনারা আপনাদের আপনারা নিজ আপনাদের স্লেটের নিজ বাম নিজ দিকে এইভাবে হাত স্লেটের বাম রাখবেন। দিকে। এভাবে হাত রাখবেন। বলবেন আমি যখন বলবো উপর, আপনারা আপনাদের নিজ স্লেটের আপনারা উপরের নিজ দিকে নিজ এইভাবে স্লেটের হাত উপরে রাখবেন। হাত রাখবেন। হ্যাঁ, আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। আচ্ছা, বলেন থেকে আবার সবাই বলেন, আবার আমি যখন বলবো ডান। আমি আমি যখন বলবো যখন ডান, বলবো ডান, আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ ডান দিকে স্লেটের এভাবে ডান হাত দিকে রাখবেন। এভাবে হাত রাখবেন। হ্যাঁ, আমি যখন আমি বলবো যখন বলবো বাম, বাম, আপনারা নিজ আপনারা নিজ আপনারা আপনাদের নিজ স্লেটের নিজ আপনাদের প্লেটের নিজ বাম নিজ দিকে এভাবে স্লেটের হাত বাম রাখবেন। দিকে হাত রাখবেন। আমি যখন বলবো উপর, হ্যাঁ, আপনারা আপনাদের আপনারা নিজ নিজ আপনাদের প্লেটের উপরের দিকে এভাবে হাত উপরের রাখবেন। দিকে এভাবে হাত রাখবেন। হ্যাঁ, তারপরে আমি যখন বলবো নিচ, আপনারা আপনাদের নিজ স্লেটের নিচের দিকে এভাবে হাত রাখবেন। এরপর ওস্তাদ বলতে থাকবেন ডান, বাম, উপর, নিচ, তারা হাত রেখে দেখাবে, নিচ, বাম, ডান, উপর, এভাবে উল্টা পাল্টা বা সোজা হবে, ওস্তাদ বলবেন সবাই হাত রাখবে। এইভাবে ডান বাম শিক্ষা হয়ে যাবে। প্রথমে নিজের ডান বাম, এরপরে ব্ল্যাকবোর্ডের ডান বাম, এরপরে স্লেটের ডান বাম। আচ্ছা, এগুলো শিখা দেওয়ার পর, হ্যাঁ, সবশেষে ওস্তাদ ডান বামের তারতম্য বর্ণনা করে বলবেন, হ্যাঁ, বামের তুলনায় ডানের ফজিলত বেশি, এই জন্য তুলনামূলক ভালো কাজগুলোকে ডান দিক থেকে করতে হয় এবং নিম্নতম কাজগুলোতে বাম দিক থেকে করতে হয়। ভালো কাজগুলো কোন দিক থেকে করতে হয় বলেন? ডান দিক থেকে। আর নিম্নতম কাজগুলো কোন দিক থেকে করতে হয়? সময় সুযোগ কাজে লাগাও। কথা না বাম বলি দিক আমরা, থেকে। আমরা ব্যক্তিগত কথা না বলি ক্লাসের মধ্যে। আচ্ছা, যেমন জামা কাপড় পরা খালি গায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জামা কাপড় পরার সময় ডান হাত ডান পা আগে পড়তে হয়, খোলার সময় বাম হাত বাম পা আগে খুলতে হয়। তেমনি ভাবে জুতা স্যান্ডেল পরা খালি পায়ে থাকার চেয়ে ভালো, এই জন্য জুতা স্যান্ডেল পরার সময় ডান পা আগে পড়তে হয়, খোলার সময় বাম পা আগে খুলতে হয়। অনুরূপভাবে মসজিদে বা ঘরে প্রবেশ, মসজিদ বা ঘর বাহিরের তুলনায় ভালো, এই জন্য মসজিদ বা ঘরে প্রবেশ করার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় বাম পা আগে দিয়ে বের হতে হয়। অপরদিকে ইস্তিনজাখানা নিম্নতম স্থান, এই জন্য ইস্তিনজাখানা প্রবেশ করার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হয় এবং বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হতে হয়। এরপর বলবেন এইসব কাজে ডান বাম বজায় রাখা সুন্নত।
ডান বাম বজায় রাখলে কাজও হয়, সুন্নত আদায়ের দ্বারা সওয়াবও হয়। আচ্ছা, এরপরে বলবেন আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা, আরবি ভাষা ডান দিক থেকে লেখা হয়। এরপর বলবেন যে উস্তাদ কোনো কিছু লেখার পর আমি যখন দেখাতে বলবো, আপনার স্লেটে দুই পাশে দুই হাত দিয়ে ধরে নাকের নিচে একটু ঢালু করে এভাবে রেখে দেখাবেন। ওই মানে স্লেট দেখানোর নিয়মটা তাদের শিক্ষা দিয়ে দেবেন। এভাবে আপনার ডান বাম শিক্ষা শেষ হয়ে যাবে। এরপর আমাদের মৌলিক বিষয় পড়া আসবে তারপরে। তারপর আজকে তাহলে আমরা শিখলাম কি কি, যে ছাত্রছাত্রীদেরকে এখানে কয়েকটা বিষয় শিখলাম। প্রথম হচ্ছে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, গ্রুপে পিডিএফ দেখে আপনি ভালো করে ইয়াদ করে নেবেন। আমরা এখানে কয়েকটা বিষয় শিখলাম, এখানে মোট 5টা বিষয়। একটা হচ্ছে শিক্ষার উপকরণ কি কি লাগবে, ছাত্রছাত্রীদের বসানো এবং ক্লাস প্রস্তুতির নিয়ম, তারপর হচ্ছে ক্লাস শুরু শেষ করার নিয়ম, আর ডান বাম শিক্ষাদান, বসার আদব শিক্ষাদান। এই বিষয়গুলো আমরা আয়ত্ত করলাম। এর পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফ থেকে ভালো করে বিষয়গুলো ইয়াদ করে নেবেন। এরপর আমরা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, আপনাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এই থিওরিক্যালগুলো আপনারা ভালো করে ইয়াদ করে নেবেন। আচ্ছা, এরপর আমাদের মূল ক্লাস শুরু হবে। আচ্ছা, মূল যেটা হচ্ছে সেটা মৌলিক বিষয়। আচ্ছা, মূল ক্লাসের মধ্যে মৌলিক বিষয়গুলো আমাদের শিক্ষা হবে। মৌলিক বিষয় হচ্ছে মৌলিক বিষয়টা হচ্ছে আসলে কিভাবে আমরা নুরানি তরিকা অনুযায়ী পড়াবো সেই নিয়মগুলো ধারাবাহিকভাবে সেখানে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন এখানে বলেন মৌলিক বিষয় সমূহ। মৌলিক বিষয়সমূহ নুরানি ট্রেনিং পদ্ধতিতে নুরানি ট্রেনিং নুরানি পদ্ধতিতে ট্রেনিং পদ্ধতিতে পবিত্র কোরআন শরীফ শিক্ষাদানে পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শিক্ষাদানে শরীফ শিক্ষাদানে মৌলিক বিষয় সমূহের বর্ণনায় মৌলিক মৌলিক বিষয়সমূহের বর্ণনা বিষয়সমূহের বর্ণনায় 7টি অধ্যায় রয়েছে। 4টি সাতটি অধ্যায় অধ্যায় রয়েছে। 4টি রয়েছে। অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, প্রথম প্রথম অধ্যায়ে অধ্যায় হরফ প্রথম শিক্ষাদান। অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় কি? হরফ হরফ শিক্ষাদান। শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় হারকাত অধ্যায় শিক্ষাদান। হারকাত শিক্ষাদান। তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান, তৃতীয় অধ্যায়ে মোরাক্কাব শিক্ষাদান। শিক্ষাদান। চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান, চতুর্থ অধ্যায়ে জজম জজম ও অধ্যায় কলকলা এবং জজম তাসদীদ ও ও ওয়াজিব গুন্না কলকলা এবং এবং ওয়াজিব তাসদীদ গুন্না ও শিক্ষাদান। ওয়াজিব গুন্না শিক্ষাদান। পঞ্চম অধ্যায় মাত শিক্ষাদান, পঞ্চম পঞ্চম অধ্যায় অধ্যায়ে মাদ মাদ অধ্যায় মাদ শিক্ষাদান। শিক্ষাদান। ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান, ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে নুন অধ্যায় নুন সাকিন ও সাকিন ও তানবিনের উচ্চারণ এবং তানবীনের উচ্চারণ কাওয়াইদ ও শিক্ষাদান। কাওয়াইদ শিক্ষাদান। সপ্তম অধ্যায় মিম সাকিনের কওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম ও র হরফ পড়ার নিয়ম শিক্ষাদান, সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায়ে মিম মিম সাকিনের সাকিনের কাওয়াইদ, কাওয়াইদ, অধ্যায় আল্লাহ মিম শব্দ সাকিনের পড়ার নিয়ম কাওয়াইদ, ও আল্লাহ র শব্দ হরফ পড়ার নিয়ম নিয়ম ও শিক্ষাদান। হরফের পড়ার নিয়ম শিক্ষাদান। তাহলে আমরা এই যে মৌলিক বিষয়গুলো শিখলে আমরা হরফ কিভাবে শিক্ষা দিব, হরকত কিভাবে শিক্ষা দিব, মোরাক্কাব, জজম, কলকলা, তাজি, ওয়াজিব গুন্না, মাদ, নুন সাকিন, তানবিন, মিম সাকিন, মোটামুটি জরুরি বিষয়গুলো সব চলে আসবে। এগুলো শিক্ষা দেওয়ার নিয়ম, এই প্রসেসিং গুলো। এরপরে কোরআন শরীফ শিক্ষা দেওয়া অন্যান্য নিয়মগুলো আমরা শিখবো পরিশিষ্টের মধ্যে গিয়ে। তো হরফ শিক্ষা দেওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে যে আরবি হরফ 29টি, 29টিকে নুরানি তরতিব অনুযায়ী শিক্ষা দেওয়ার জন্য 8টা ভাগে ভাগ করা হয়েছে। মানে একটা হরফ লিখলে কয়েকটা লেখা যায়, যেহেতু মূল হচ্ছে লেখার মাধ্যমে শিক্ষা। একটা হরফ শিখলে কয়েকটা হরফ লেখা যায়, মানে বা লেখা শিখলে তা সা ফা কাপ লেখা যায়, কারণ ওগুলো একই রকম। এইভাবে করে হরফগুলোকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 আট ভাগে। ভাগে। ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে আরবি আরবি 29টি আরবি হরফকে 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে লিখে শিক্ষা শিক্ষা দেওয়ার দেওয়ার সুবিধার্থে লিখে সুবিধার্থে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 8 ভাগে ভাগ ভাগে করা ভাগ আট হয়েছে। করা ভাগে হয়েছে। ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, 1 এক নম্বরে নম্বরে 4 4 হরফ, নম্বরে হরফ, 4 হরফ। আলিফ মিম তা যা। আলিফ আলিফ মিম মিম তা মিম যা। তা যা। 2 নম্বরে 5 হরফ, 2 দুই নম্বরে দুই 5 নম্বরে নম্বরে হরফ, 5 5 হরফ, হরফ। বা তা সা ফা কাফ।
বাতাসা বাতাসা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে নম্বরে 3 3 হরফ। হরফ। হরফ হা খ জিম। হা হা খ খ জিম জিম। 4 নম্বরে 5 হরফ। 4 4 নম্বরে 5 নম্বরে হরফ। 5 আরে হরফ। পাঁচ হরফ র ঝা ওয়াও দাল জাল। র র জা জা ওয়াও দাল জাল। ওয়াও ওয়াও দাল দাল জাল। জাল 5 নম্বরে 4 হরফ। 5 5 নম্বরে 4 নম্বরে হরফ। 4 পাঁচ হরফ। নম্বরে 4 হরফ সিন শিন صاد ضاد। সিন সিন শিন শিন صاد صاد ضاد। صاد ضاد 6 নম্বরে 3 হরফ। 6 তিন নম্বরে নম্বরে 3 তিন হরফ। হরফ নুন কফ লাম। নুন নুন কফ কফ লাম। লাম। 7 নম্বরে 3 হরফ। নুন 7 7 নম্বরে 3 নম্বরে হরফ। 3 হরফ। কফ হামজা লাম আইন গাইন। হামজা হামজা আইন আইন গাইন। গাইন। 8 নম্বরে 2 হরফ। 8 8 নম্বরে নম্বরে 2 2 হরফ। হরফ। নম্বরে 2 হরফ হা ইয়া। হা হা ইয়া। হা ইয়া। ইয়া এই 8 ভাগে ভাগ করা হয়েছে। এখন এই 8 ভাগ যে পড়াবো এই সিরিয়ালে পড়াবো লেখার সাথে, মানে প্রথম আলিফ, তারপরে মিম, এরপর তো এবং জ। এখন পড়াতে একটা নিয়ম ফলো করতে হবে। এই নিয়মকে বলা হয় প্রণালী। হরফ শিক্ষাদান যে নিয়মে করব সেই নিয়মের নাম কি? প্রণালী। 29টা প্রণালী। হরফ শিখাইতে মোট 5টা প্রণালী লাগবে, 5টা নিয়ম। কয়টা প্রণালী? 5টা 5টা প্রণালী। প্রণালী। 5টা পাঁচটা প্রণালী। প্রণালী হ্যাঁ, 5টা প্রণালী। যেমন নুক্তাসার হরফগুলো শিখাইতে একটা প্রণালী, এটা প্রথম প্রণালী, নুক্তাসারা হরফগুলো। হুম। আবার নুক্তাওয়ালা হরফগুলো, হ্যাঁ, এখানে কয়েকটা প্রণালী আছে। যেমন কোন হরফ আছে মনে করেন এই একই ধরনের হরফ, কিছু আছে মানে এক ধরনের 2 হরফ, কিছু আছে এক ধরনের 3 হরফ। মনে করেন তজ, রজা, সিন শিন এক ধরনের কয় হরফ? 2 হরফ। আবার হা খ জিম এখানে এক ধরনের কয় হরফ? আবার বাইক রেজিস্ট্রেশন এই কথা বলে কে? 3 হরফ হুজুর এই ভিভো Y21D আচ্ছা, এই ভিভো লোকটা Y21 আপনি এভাবে আপনি মিউট রাখবেন সব সময়। ওনাকে কয়েকবার মিট করাই দিছে, তারপরে উনি, খুলে তারপরে এখন কথাবার্তা বলে। এরকম কথাবার্তা বললে কিন্তু মানে আমাদের ক্লাসে ডিস্টার্ব, এটা আপনার মনে রাখতে হবে। আচ্ছা দেখেন, নোক্তা ছাড়া যেগুলো, ওগুলো তো একরকম, একটা প্রণালী। আবার নোক্তাওয়ালা হলে হয়তো সেগুলো এক ধরনের এক হরফ হবে, যেমন নুন এক ধরনের এক হরফ, এরকম আর কোনো হরফ নাই। কফ এরকম এরকম। আবার এটা হচ্ছে নোক্তাওয়ালা। আবার আছে এক ধরনের 2 হরফ, যেমন র ঝা, সিন শিন, সাদ এক ধরনের 2 হরফের নোক্তাওয়ালা হরফ। আবার আছে এক ধরনের 3 হরফের নোক্তাওয়ালা হরফ, যেমন হা খ জিম এক ধরনের 3টা হরফ, তার মধ্যে নোক্তাওয়ালা হরফ আছে খ জিম। আবার বা তা সা এখানে এক ধরনের 3 হরফ। তো এইভাবে করে প্রণালীকে ভাগ করা হয়েছে এবং নিয়ম করা হয়েছে যে কোনটাকে কিভাবে আমরা শিক্ষা দেবো। এই নিয়মগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা শিখবো সবগুলো। এই 5টা প্রণালী যদি শিখি নিয়মগুলো, তাহলে আমরা 29টা হরফ সেই নিয়মে পড়াইতে পারবো নুরানি পদ্ধতি অনুযায়ী। হরফ শিক্ষা শেষ করে আমরা হরকত শিক্ষা দিব, জের জবর পেশ অনুযায়ী, হরকত অনুযায়ী, মাখরাজ অনুযায়ী কিভাবে আমরা সেটাও ইনশাল্লাহ আমরা শিখবো। এরপরে জজম, কলকলা, তাজদিদ, ওয়াজিব, গুন্নাহ হিসেবে আমরা কি শিক্ষা দিয়ে সেই অনুযায়ী আরবি শব্দগুলো আমরা শিক্ষা দিতে পারবো। তারপরে নিয়ম কানুন গুলো, কোথায় টান হবে কোথায় হবে না, মাদ, তারপরে গুন্না ইত্যাদি বিষয়গুলো ইনশাল্লাহ আসবে। তা আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এগুলো আমাদের ক্লাসের সেই রুটিন অনুযায়ী চলে আসবে একের পর এক। আচ্ছা, এর পাশাপাশি যখন আমরা এভাবে এই হরফগুলো এভাবে আমরা শিখানোর পাশাপাশি আমাদের সেখানে কিন্তু মাসাইল শিক্ষা দিতে হবে। এবং আমরা নূরের নকশার মধ্যে দেখেছিলাম যে এক নজরে কি কি শিক্ষা দেবো, মাসাইলের মধ্যে কি কি আসবে। হ্যাঁ, ওরকম ভাবে সেগুলো আমরা সম্পূর্ণ আমরা দেখেছিলাম। তো এই জন্য সেখানে মাসাইলের বিষয় আসবে। মাসাইলের মধ্যে যেমন বসার আদব, এখানে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা মাসাইল, নুরানি মাসাইল আপনাদের দেখানো হচ্ছে। প্রথম হচ্ছে বসার আদব, এটা তো আপনারা পড়েছেন আজকে। তারপরে ইস্তিনজার আদব, বলে ইস্তিনজার আদব। হ্যাঁ, সবাই ইস্তিনজার বলেন। আদব ইস্তিনজার পাশ আদব। দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ।
পাঁচ দিকে ফিরে দিকে ইস্তেঞ্জা করা ফিরে নিষেধ। ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। কেবলার দিকে মুখ করে, কেবলার কেবলার দিকে দিকে মুখ মুখ করে, করে কেবলার কেবলার দিকে দিকে মুখ পিঠ করে, করে, কেবলার দিকে পিঠ করে, কেবলার দিকে ফিট দিকে করে পিঠ করে, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে, চন্দ্র ও চন্দ্র সূর্যের ও দিকে মুখ করে, মুখ করে মুখ করে, প্রবল বাতাসের দিকে মুখ করে, প্রবল বাতাসের দিকে মুখ প্রবল করে, বাতাসের দিকে মুখ করে, একেবারে অনাবৃত হয়ে, একেবারে অনাবৃত একেবারে হয়ে, অনাবৃত হয়ে, এভাবে ইস্তেঞ্জার মাসলা। তারপর আসবে অজুর মাসলা। একেবারে অনাবৃত আচ্ছা হয়ে। আচ্ছা, অজুর মাসলা, নামাজের মাসলা, বিভিন্ন মাসলা আসবে, পর্যায়ক্রমে মাসলা আমরা শিখবো যেন বাচ্চাদেরকে বা শিশুদেরকে আমরা পড়াতে পারি। এরপরে এভাবে আমাদের হাদিস, আমাদের রুটিনের মধ্যে হাদিস রয়েছে, এই নুরানি হাদিসগুলো ওইভাবে আমাদের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এই নিয়ম অনুযায়ী হাদিসের যে বিষয়, বিষয় ভিত্তিক ভাবে আমরা ইনশাল্লাহ এখানে হাদিস আমরা পড়তে পারবো, বিষয় ভিত্তিক ভাবে। বলেন হাদিস শরীফ। হাদিস হাদিস শরীফ। শরীফ। এখানে কিন্তু বিষয়, হ্যাঁ, প্রথম হচ্ছে, হ্যাঁ বলেন, এলমে দিন, হ্যাঁ, প্রথম হচ্ছে পবিত্র কোরআন বিষয়ে 4টি হাদিস। আমরা এখানে প্রত্যেকটার মধ্যে এভাবে করতে হবে, পবিত্র কোরআন বিষয়ে 4টি হাদিস। কোরআন বিষয়ে 4টি পবিত্র হাদিস। পবিত্র কোরআন কোরআন বিষয়ে বিষয়ে 4টি 4টি হাদিস। হাদিস। 1 নম্বর হাদিস, 1 নম্বর হাদিস, এক নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله رسول الله قال صلى رسول الله الله عليه صلى وسلم الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. خيركم من خيركم تعلم من القرآن تعلم وعلمه। القرآن وعلمه। হাদিসটির অর্থ, হাদিসের হাদিসের অর্থ অর্থ, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত রাসূলুল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ইরশাদ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেছেন এবং তা শিক্ষা দিয়েছেন। যিনি কোরআন মাজিদ শিক্ষা যিনি করেছেন এবং কোরআন তা মাজিদ শিক্ষা শিক্ষা করেছেন দিয়েছেন। এবং শিক্ষা দিয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ, এইভাবে আমরা বিভিন্ন হাদিস আমরা এখানে শিখবো, 40টা হাদিসের নিসাবভুক্ত ভাবে রয়েছে। এরপরে আছে আদিয়া মাসনুনা। হ্যাঁ, আমরা আদিয়া মাসনুনার মধ্যেও নামাজের আহকাম এবং সাথে মনে করেন সেখানে নামাজের আহকাম আসবে এবং সাথে, হ্যাঁ, দোয়া আসবে। নামাজের আহকাম এবং এই যে মনে করেন এখানে নামাজের আহকাম আসবে, আহকামের সাথে সাথে এখানে দোয়াগুলো আসবে পর্যায়ক্রমে। যেমন আজান কিভাবে দিতে হবে, আজানের এইগুলো। তারপরে হ্যাঁ এখানে দোয়া আর, আচ্ছা তারপরে নামাজের আদিয়া সালাত, তাকবীরে তাহরিমা, সানা, এর আগে কালিমা পড়াইতে হবে আমাদের, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে হ্যাঁ রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, এভাবে বিভিন্ন দোয়া আমরা একের পর এক মাসক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেই সাথে লেখার ক্লাসও আছে, লেখার ক্লাসের মধ্যে আপনাদের লেখা সুন্দর করতে হবে। এই জন্য সবাই কি চকস্লেট ব্যবস্থা করেছেন? চকস্লেট অবশ্যই লাগবে চকলেট ক্লাসে। আছে। আচ্ছা, যারা করেন নাই, আজকে যেহেতু লেখা ক্লাসটা করাইলাম না, যেহেতু নতুন, আপনারা আজকে সময় দিলাম চকস্লেট জোগাড় করার জন্য। যারা জোগাড় করেন নাই তারা আগামীকালের ভিতরে চক, মানে স্লেট, মুছনি সব জোগাড় করে ফেলবেন। আর যদি ব্ল্যাকবোর্ড জোগাড় করেন আরো ভালো, কিন্তু ব্ল্যাকবোর্ড না করলেও কমপক্ষে চকস্লেট অবশ্যই জোগাড় করবেন। আর সাথে খাতাও রাখবেন, কমপক্ষে 3-4টা খাতা, বাংলা খাতা রাখলেও চলবে, খাতা রাখবেন। তা খাতা কলম রাখবেন 3-4টা, এটা হলো মানে হোমওয়ার্কের জন্য। আর আর হচ্ছে চকস্লেট অবশ্যই রেডি রাখবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল করানো হবে এবং এর মাধ্যমেই আমরা লেখা সুন্দর করবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। ক্লাস এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে আবার, আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, রবি, বুধ, বৃহস্পতিবার। কয়দিন? 4 দিন, সপ্তাহে 4 দিন। কি কি বলেন? শনি, রবি, আর কি? বুধ, বুধ, বৃহস্পতি।
এগুলো আচ্ছা। আর সোমবার, প্রতি সোমবার, আগামীকাল প্রতি সোমবার আমাদের মাসিক আদর্শারী ফেসবুক পেজে সোয়াল জব অনুষ্ঠান হয়, ওটা আপনাদের লিংক দেওয়া হবে গ্রুপে। ওই সোয়াল জব অনুষ্ঠানে আপনারা ওখানে থাকবেন বিভিন্ন মাসলা মাসলা শিক্ষার জন্য। তাহলে সোমবার হচ্ছে মাসলার ক্লাস, সোয়াল জব ক্লাস। আর মঙ্গলবার আমাদের বন্ধ থাকবে, আর শুক্রবার বন্ধ থাকবে। মঙ্গলবার শুক্রবার 2 দিন অফ থাকবে বিভিন্ন কাজের জন্য আমাদের। তো আজকে এ পর্যন্তই। দোয়া পড়ি আমরা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আতুবু ইলাইক। আমরা আবার ইনশাআল্লাহ বুধবার দিন রাত 9:30 ইনশাআল্লাহ আমরা একত্র হব। বুধবার রাত 9:30টায়, সবাই মনে রাখবেন, বুধবার রাত 9:30টায়।